আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চমৎকারভাবে ঈদ উদযাপন করেছেন। বিভিন্ন অস্থিরতার মধ্য দিয়ে আমরা বোধহয় একটু সময়টা কাটাচ্ছি সকলে। বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত অনেকেই আমরা। সেই বিষয়ে একটু কথা বলতে এসেছি। একটি বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা, যে বিষয়টা বলবো, অর্থাৎ বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, সকলেই কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করতে বা বিভিন্ন মাধ্যমে যে খবরগুলো দেখছি তা নিয়ে চিন্তিত। সেটি নিয়ে আজকে একটু কথা বলবো, আপনাদের সঙ্গে ভাগাভাগি করব। যে একটা বিষয় দেখবেন যে নতুন যে দলটি হয়েছে, অর্থাৎ যে ছাত্ররা এই 24-এর অভ্যুত্থান ঘটিয়েছে, ছাত্র এবং জনতা মিলে, তারা একটা নতুন দল গঠন করেছে। সেটা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হচ্ছে। পুরাতন দলগুলো হয়তোবা আশা করে নাই যে ছাত্ররা এরকম একটি দল গঠন করবে। সকলেই যে সেখানে ছাত্র ছিল তা কিন্তু নয়, ছাত্রের বাইরেও ছিল যারা অর্থাৎ লেখাপড়া শেষ হয়েছে। সবাই হয়তো ভেবেছিল যে খাবার রান্না করে খাইয়ে টাইয়ে সবাই যেমন অতিথিকে তুষ্ট করে অতিথি তুষ্ট হয়ে থাকে, এবং যিনি সব ব্যবস্থা করলেন তার আর কোনো প্রাপ্তি থাকে না বা তার কোনো চাওয়া থাকে না, সেটি হয়তো সবাই ভেবেছিলেন। যার জন্য নতুন দল গঠন হওয়ার পরই এটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচিত হচ্ছে ছাত্ররা। এটা কেন হচ্ছে আমি জানি না, কারণ দল তো আসবেই, কারণ দেশ থাকলে, রাজনীতি থাকলে নতুন দল করবে। নতুন দল না থাকলে প্রতিযোগিতা কোথা থেকে হবে? এতদিন যারা পলাতক সরকার, যে আওয়ামী লীগ যদি বলি আমরা, তারা কি করেছে? 14, 18, 24 ফাঁকা মাঠে গোল দিয়েছে, অর্থাৎ নিজেদের পছন্দের মতো করে একটি নির্বাচনের ব্যবস্থা করেছে এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করেছে এবং বিরুদ্ধ মতের বা অন্য মতের মানুষদের সাংঘাতিকভাবে নির্যাতন করেছে, দেশের দুর্নীতি করেছে, দেশের টাকা পাচার করেছে। কি করে না, এগুলো নতুন করে বলার আর মনে হয় প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যা করা উচিত, মানে সামান্যতম কল্পনা করা যায় না একটি দেশের প্রধান বা দেশের যারা শাসক গোষ্ঠী, যে একটি দেশকে ভালোবাসলে এর চুল পরিমাণ করতে পারে না, তা যারা করেছে। তো সেটি তো আছেই। এখন যারা নতুন দল গঠন করেছেন, জাতীয় নাগরিক পার্টি, যেটি ছাত্রদের দল, সেই দলের ছেলেপেলেরা, মানে ছাত্ররা আর কি, তারা বলছেন বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের কথা। আমার একটু এই শব্দটা নিয়ে একটু আপত্তি আছে। বন্দোবস্ত বললে মনে হয় যে যেন কোনো কিছুর একটা করা হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে। ইংরেজিটা, এটা বাংলা বললে কি হবে, অর্থাৎ অন্যের সঙ্গে একটা কোনো কিছু নিয়ে আপোষ রফা করা, বন্দোবস্ত। আমার মনে হয় বন্দোবস্ত শব্দটা এখানে ব্যবহার না করাই ঠিক। আমার মনে হয় যে যেসব বিষয়ের কারণে এই 15-16 বছর ধরে একটি সরকার এই দেশকে সাংঘাতিকভাবে শোষণ করতে পেরেছে, লুটপাট করতে পেরেছে, অন্যায় অত্যাচার করতে পেরেছে, গুম করতে পেরেছে, খুন করতে পেরেছে, বিচার বহির্ভূত হত্যা করতে পেরেছে, সেই বিষয়গুলো, দুর্নীতি করতে পেরেছে, সেই বিষয়গুলো যাতে না হয় সেই ব্যবস্থা করা। অর্থাৎ এমন সংস্কার যে শব্দটা, এটাও বোধহয় ক্লিশে হয়ে যাচ্ছে সংস্কার বলতে বলতে। অর্থাৎ পরিবর্তন, একটি ব্যাপক পরিবর্তন আনা দরকার, যেটি বোধহয় সকলেরই চাওয়া ছিল। শুধু ভোট হবে, ভোটের মাধ্যমে আরেকটি দল ক্ষমতায় আসবে, এখন তো ফিল্ডে কেউ নেই। যারাই আসুক, 2-1টা দল আছে যা আসবে, এটির জন্য কিন্তু এত মানুষ জীবন দেয় নাই। যেহেতু এত মানুষ এই জীবনটা দেয় নাই, সেহেতু এই পরিবর্তনগুলো আসতে হবে। যদি দুর্নীতি বন্ধ না হয়, সেই একই ব্যবস্থা যদি হয়, যে সরকারি আসুক, সে দিনে দিনে কিন্তু আবারও সেই একই অবস্থায় পরিণত হবে। গুমের বিচার যদি না হয়, বিডিআর হত্যার বিচার যদি না হয়, টাকা পাচারের বিচার যদি না হয়, মানুষের জোর করে জিনিস দখল করে নেওয়ার বিচার যদি না হয়, ব্যাংক খালি করে দেওয়ার বিচার যদি না হয়, অবৈধ সম্পদ হাজার হাজার কোটি টাকা অর্জন করা বা ভোগ করা বা দখল করা বা যেটাই বলি, সেটির বিচার যদি না হয়, তাহলে কি হবে? ভবিষ্যতে কিন্তু একই ঘটনা ঘটতে থাকবে। কারণ মানুষ জন্মগতভাবে অপরাধ প্রবণ,
সেই অপরাধ প্রবণের তার জন্য কিভাবে মানুষ তার থেকে দূরে থাকে, মানুষ তার থেকে দূরে থাকে তার শিক্ষা দিয়ে, তার ধর্মীয় বিধিনিষেধ দিয়ে, তার সামাজিক আইনকানুন দিয়ে, রাষ্ট্রীয় আইনকানুন দিয়ে, পারিবারিক আইনকানুন শিক্ষা দিয়ে, সমাজে যারা বসবাস করেন তাদের বিধিনিষেধ দিয়ে, সব কিছু মিলিয়ে কিন্তু তার রুচি দিয়ে সব কিছু মিলিয়েই কিন্তু মানুষ সেই সব খারাপ কাজ থেকে বিরত থাকেন। কিন্তু সেই সব যদি কেউ তোয়াক্কা না করে এবং খারাপ কাজ করলে তার যদি কোনো শাস্তি না হয়, তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে। এটা কোন সরকার থাকলো সেটি কিন্তু বিষয় নয়, যে কোনো সরকারের সময় সেই ঘটনাটা কিন্তু ঘটবেই, সেটি দুদিন আগে আর দুদিন পরে। আর যদি তাইও ঘটে তাহলে কি এই 5-10 বছর পর পর আবারও কয়েক হাজার মানুষের জীবন যাবে, পঙ্গু হয়ে যাবে, কয়েক হাজার মানুষ পঙ্গু হয়ে যাবে? এটাই কি বাংলাদেশিদের নিয়তি হয়ে দাঁড়াবে? না, নিয়তি হয়ে দাঁড়াতে পারে না। সে কারণে যেই ইলেকশনই হোক, যিনি ভোটের মাধ্যমে আসুন, কোনো আপত্তি নেই, যিনি জিতবেন ভোটে, তবে সেই ভোটটির আগে যাতে করে ভবিষ্যতে আর পতিত সরকারের বা পলাতক সরকারের আচরণ দোষে দুষ্ট না হতে পারে, অর্থাৎ সেই একই আচরণ করতে না পারে, সেই ব্যবস্থা বোধহয় আমাদের করতে হবে। এবং সেই ব্যবস্থা করতে হলে রাজনৈতিক দলগুলোর সেই সহযোগিতাটা করতে হবে। রাজনৈতিক দলগুলো অবশ্য বলছেন সহযোগিতা করছেন, কিন্তু তারা আবার বলছেন না, তারা এই ধরনের সংস্কার চান না, তারা এইটা চান না, তারা সেইটা চান না, তারা ওইটা চান না। অর্থাৎ যে ওই যে বিচার মানি, সালিশ মানি, তালগাছ আমার, এরকম একটি ব্যাপার হয়ে যাচ্ছে না? আপনি যদি ভালোই চান, আপনি যদি উন্নয়নই চান, উন্নয়ন শুধু তো ঘরবাড়ি বিল্ডিং না, পলাতক সরকার তো প্রচুর উন্নয়ন করেছে না? মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, বহু কিছু করেছে, দৃষ্টিনন্দন মসজিদ করেছে, বহু কিছু করেছে, কিন্তু তার অন্তরালে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। সেই ধরনের উন্নয়ন কিন্তু কেউ চায় না, সেই ধরনের কিন্তু বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ আর কতদিন নিগৃহীত হবে? সেই নিগ্রহের থেকে মুক্তি পেতে হলে দুর্নীতির পথ বন্ধ করতে হবে। অর্থাৎ যারা চাকুরিজীবী আছেন, যারা ব্যবসা করছেন, অর্থাৎ যার ক্ষেত্রে তার আয়ের সঠিক হিসাব দিতে হবে। পুলিশ বলেন, প্রশাসন বলেন, আমরা প্রতিদিনই বিভিন্ন জিনিস দেখছি। একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, চাকুরি থেকে বরখাস্ত করে, চাকুরি থেকে অবসর দিয়ে, চাকুরি থেকে ওএসডি করে এটা সমস্যার সমাধান না। আমরা সবাই জানি এই সব পদে আসতে, এই পর্যায়ে আসতে একটি ছেলেকে বা একটি মেয়েকে, অর্থাৎ একজন নারীকে, একজন পুরুষকে কতটা পরিশ্রম করতে হয়েছে, পরিশ্রম করে এই পর্যায়ে এসেছে। তার প্রত্যেকের পরিবার আছে, পরিজন আছে, আত্মসম্মান আছে তাদের। চাকুরির এই পর্যায়ে এসে যদি কতদিন পর পর এরকম ঘটনা ঘটে আর দোসর বলে সবাইকে আমরা সরিয়ে দেই, তাহলে কিন্তু সমাধান হলো না। অর্থাৎ দোসর যাতে তৈরি না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে, আর যেন কাউকে অবসর না দিতে হয়। আমার পরিচিত অনেক মানুষ আছেন যাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, সেটি বেশি হয়েছে পুলিশে এবং প্রশাসনে। কারণটা কি? কারণটা হচ্ছে যে কোনো সরকার এই দুইটি বিভাগকে কাজে লাগিয়ে অন্যায়গুলি করে থাকে, সকল সময়ই কিন্তু এটি হয়ে থাকে, কম আর বেশি। এই সরকার যেহেতু দীর্ঘ সময় ধরে ছিলেন এবং একটা স্বৈর শাসক, সবাই ফ্যাসিস্ট বলে, আমি এই শব্দটা কেমন জানি শুনতে লাগে আমার কাছে, ফ্যাসিস্ট অর্থাৎ একটা মানে জবাবদিহিতা নাই, এইরকম একটা সরকার। অর্থাৎ উনি কাউকেই পরোয়া করতেন না বলেই উনি বলতে পারেন যে 5 জন মারলেই কি আর 10 জন মারলেই কি, কোনো বিষয় না। উনি হুকুম দিতে পারেন গুলি চালানোর জন্য। এই ধরনের একচ্ছত্র ক্ষমতার অধিপতি যাতে আর কোনো সরকার না হতে পারে, সেই দিকটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং তার জন্যই দরকার আইন কানুন কিছু পরিবর্তন। অনেকেই বলছেন যে 71 আর 24 এক নয়, অবশ্যই এক নয়, সেটি ছিল স্বাধীনতা যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধে সমস্ত মানুষ কিন্তু অংশগ্রহণ করে নাই। সেই যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা গিয়েছিলেন, স্বাধীনতা, পাকিস্তান কিন্তু
আমাদেরই একটা পশ্চিম পাকিস্তান আমাদের দেশেরই একটা অংশ ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে, তার থেকে তাদের কাছ থেকে আলাদা হওয়ার জন্য বৈষম্য, আমাদের প্রতি যে বৈষম্য ছিল, আমাদের প্রতি যে অন্যায় আচরণ হচ্ছিল তার প্রতি বিদ্রোহ করেছিল এই দেশের মানুষ বলেই অস্ত্র হাতে তুলে ধরেছিল। 24-এর আন্দোলনও কিন্তু কোনো অংশে কম নয়। সেটি হয়তো 10 মাস যুদ্ধ করতে হয়েছিল, এবং যারা যুদ্ধ করেছিলেন তারা এখন অনেক দলে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, যার জন্য তারা বলতে চান বারবারই মুক্তিযুদ্ধ আর এটি এক নয়। আমি বলবো এক, হয়তো আঙ্গিক আলাদা, প্রেক্ষাপট আলাদা, এখানেও কিন্তু মানুষের মুক্তি ঘটেছে। আপনারা যদি দেখেন বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন টক শোতে বিভিন্ন ব্যক্তিরা এসে বিভিন্নভাবে কথা বলছেন, যেটি আগে কোনোভাবেই সম্ভব ছিল না। সাংবাদিকরা এমনভাবে কথা বলছেন, কিছু কিছু সাংবাদিক, সবাই না, কিছু কিছু ব্যক্তি এমনভাবে কথা বলছেন। একজনকে দেখলাম, ফেস দ্য পিপল বোধহয় একটা আছে ইউটিউব চ্যানেল, সেইখানে এক ভদ্রলোককে দেখলাম যে এই ছাত্র নেতাকে, আমি নামটা বলছি না, বলছে টোকায়। এই ধরনের সাহস ওনারা কীভাবে পান আমি জানি না। আমাদের মাথায় রাখতে হবে, বয়োজ্যেষ্ঠ মানেই কিন্তু সব কিছু নয়, সব জেনে বসে আছেন না। প্রত্যেকের ভাবতে হবে, এক সময় সবাইকে জায়গা ছেড়ে দিতে হবে। কেন আপনাদের এত অসুবিধে? ছাত্ররা দল করেছে, নতুনদেরকে জায়গা করে দিতে হবে, নতুনরা আসবে। অনেক তো হয়েছে, অনেক দিন তো ছিলেন। আপনার দলের মধ্যে অনেক তরুণ আছে, তারুণ্য এখন প্রয়োজন। আপনার দলকেও আরও পরিচালিত করে আপনারা বুদ্ধি দেন, পরামর্শ দেন, কিন্তু সবখানে আপনাদেরই একচ্ছত্র আধিপত্য থাকবে, এটা কেন ভাবছেন? কেন বলছেন যে এই দুদিনের ছোকরা বা এরা কি বোঝে, এরা কি জানে? আমার তো মনে হয় অনেক কিছুই আমাদের চেয়ে অনেক বেশি তারা জানে। সময় অনেক এগিয়ে গেছে, আপনি হয়তো আপনার ধ্যান ধারণার জায়গাতেই রয়ে গেছেন। না, পৃথিবী অনেক এগিয়ে গেছে, বুঝতে পারেন না? জলবায়ু পরিবর্তিত হচ্ছে, দেশে দেশে যুদ্ধ, হানাহানি, মারামারি, মানুষ চাঁদে থাকছে, চাঁদ থেকে চাঁদে যাচ্ছে, মহাশূন্যে মাসের পর মাস থেকে পৃথিবীতে আবার ফিরে আসছে, অনেক কিছুই ঘটছে। সেখানে আপনি যদি বলেন যে, আপনি বলতে আমি, আপনারা যদি বলেন যে এই ছেলেপেলেরা কী বোঝে, দুদিনের ছেলেপেলে, সেটি কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। আরেকটি বিষয় আমাদের তরুণদেরও মনে রাখতে হবে যে আমরাও কথাবার্তা বলার সময় একটু বুঝে শুনে বলতে হবে। কারণ হচ্ছে সব কথা সব সময় বলা যায় না। তার মানে এই নয় যে আমরা প্রতিবাদ করব না। কারণ আমি মনে করি, বিশ্বাস করি, সেই ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আজকে যারা বলছেন মুক্তিযুদ্ধ এক নয়, ৭১-এর মুক্তিযুদ্ধের কথা আজকে চিন্তা করে দেখেন, এই মার্চ মাস যাচ্ছে, সেইখানে চিন্তা করে দেখেন সেই সময় যারা যুদ্ধে উপনীত হয়েছিল, যুদ্ধে এগিয়ে গিয়েছিল, কোনো ট্রেনিং ছাড়া, কোনো পোশাক ছাড়া, খালি পায়ে রাইফেল নিয়ে, এবং সেটাও খুব আধুনিক কোনো অস্ত্র নয়, সেটি নিয়ে তারা কি যুদ্ধ জানতো? তারা যুদ্ধ জানে, এবং অনেকেই ছিল লেখাপড়া জানতো না, কারণ কৃষক, শ্রমিক, কামার, কুমোর, তারা যুদ্ধ করেছে এবং তাদের বয়সও অনেক কম। 50, 60, 70, 80 বছরের লোকজন কিন্তু যুদ্ধ করতে যায়নি। এটা আপনারাও খুব ভালো করে জানেন। যুদ্ধ আপনারা যারা করেছেন তখন আপনাদের বয়সও এরকম ছিল। তখন যদি সেই বয়স্ক মানুষরা বলতো এই 2 দিনের ছোকরারা কী দেশ স্বাধীন করবে, তাহলে কি আজকে স্বাধীনতা পেতেন না। যেহেতু পেতেন না, সেহেতু আপনাদের মাথায় রাখতে হবে নতুনকে গ্রহণ করার ক্ষমতা এবং নতুনদেরকে জায়গা ছেড়ে দেওয়ার। আমি বলছি না যে আপনি আপনার অধিকার বা আপনার রাজনৈতিক দল করা বন্ধ করে দেবেন, সেটি বলছি না। অর্থাৎ সুযোগ করে দিতে হবে। যে শিশু আজকে পৃথিবীতে জন্মাচ্ছে, সেই শিশু কিন্তু তারস্বরে চিৎকার করে জানিয়ে দেয় যে এই দেশে তার নতুন বার্তা দেয়, সে এসেছে এ দেশে আবার নতুন কিছু নিয়ে, নতুন কিছু করার জন্য, নতুন কিছু বলার জন্য। ছাত্রদের যে নতুন দলটি গঠিত হয়েছে, সেখানেও ছাত্রদের মধ্যেও দেখা যাচ্ছে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব বা বয়সের কারণে হোক বা বিভিন্ন মতাদর্শের মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছে। 24-এর অভ্যুত্থান, জুন, জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত একরকম অবস্থা ছিল। তখন তারা কিন্তু নির্বিশেষে মতভেদ ভুলে একত্রিত হয়েছিল। এখন কিন্তু সেই অবস্থা নেই।
ফলে হচ্ছে কি প্রত্যেকেরই অনেকের মধ্যেই স্বার্থের ব্যাপারটা প্রধান হয়ে দাঁড়াচ্ছে এবং মতাদর্শের বিষয়টিও রয়েছে। এটি সামনে রেখেই কিন্তু তরুণরা দল করেছে, এটাও মাথায় রাখতে হবে এবং নিজেদের ধৈর্য ধরে খুব সাহসিকতার সঙ্গে, বিবেচনার সঙ্গে এবং হঠকারিতা নয়, ভুল পদক্ষেপ তাদের অঙ্কুরেই বিনষ্ট করে দিতে পারে। সে কারণে ভুল পদক্ষেপ তাদের জন্য মারাত্মক হয়ে দাঁড়াতে পারে। এই জন্য তাদেরকেও খুব সাবধানে পথ চলতে হবে এবং মাথায় রাখতে হবে তাদের বিরুদ্ধেও কিন্তু বহু অভিযোগ আসছে। আমি জানি না সেই অভিযোগগুলো সত্য কিনা। যদি সত্য হয় তাহলে এখনই সেই অভিযোগ থেকে মুক্ত হতে হবে। অর্থাৎ তারা লড়াই করেছে দুর্নীতির জন্য, তারা বলছে বন্দোবস্ত, আমি বন্দোবস্ত কথাটির সঙ্গে একমত নই। আমি বললাম তারা বলছে রাষ্ট্র মেরামত। রাষ্ট্র মেরামত করতে হলে দুর্নীতি দিয়ে রাষ্ট্র মেরামত করা যাবে না। দুর্নীতি অর্থাৎ কোনো খারাপ কাজ দিয়ে কোনো ভালো কাজ হতে পারে না। আপনারা খেয়াল করে দেখবেন যারা এতদিন দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা করেছে তারা কি আজকে সুখে আছে? তারা দেশান্তরী হয়েছে, অর্থাৎ দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে। বলবেন যে টাকা পয়সা নিয়ে তারা ভালোই আছে, না, এটা হতে পারে না। টাকা পয়সা নিয়ে হয়তো ভালো খাচ্ছে, ঘুমোচ্ছে, কিন্তু মনের মধ্যে যে অশান্তি সেটি আছে। আর তো অনেকেই জেলে আছেন, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কতটুকু মানসিক নির্যাতনের মধ্যে আছেন, কষ্টের মধ্যে। তাদের কৃতকর্মের জন্যই কিন্তু এটি হয়েছে। এটি থেকেও কিন্তু তরুণদের শিক্ষা নিতে হবে। অর্থাৎ সেই পুরাতন যারা যে পথে গেছেন সে পথে হাঁটলে কিন্তু চলবে না। আপনারা সম্পূর্ণ বিরুদ্ধ পথে হেঁটেছেন। বিরুদ্ধ বলতে এখানে আমি বলছি একটা সত্যি পথে, ন্যায়ের পথে হেঁটেছেন, যে পথ মানুষের শান্তি দিবে, মানুষের মুক্তি দেবে, মানুষকে সমতা দিবে, মানুষকে ন্যায় বিচার দিবে, মানুষকে অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা দিবে, শিক্ষার নিশ্চয়তা দিবে, চিকিৎসা নিশ্চয়তা দিবে। সেই পথে আপনারা হাঁটতে চেয়েছেন। আপনারা বৈষম্য দূর করতে চেয়েছেন। আপনারা যখন আন্দোলন করেছেন তখন বৈষম্য বিরোধী আন্দোলন বলেছেন। এই প্ল্যাটফর্মে আপনারা আন্দোলন করেছেন। এখন কিন্তু বৈষম্য করলে আর চলবে না, তাহলে আপনাদের উপর কিন্তু কেউ আর ভরসা করতে পারবে না। এটি মাথায় আমাদের রাখতে হবে। কারণটা বাংলাদেশ একটি চমৎকার দেশ, সুজলা সুফলা, এত নদী পাহাড় বন জঙ্গল উর্বর মাটি কি নেই, এবং সর্বোপরি আছে মানুষ, অর্থাৎ মানুষের শক্তি, ম্যান পাওয়ার যেটি বলি আমরা। এই মানুষকে, এই অসংখ্য মানুষ, প্রায় 20 কোটি মানুষ এই ছোট্ট একটি দেশে, সেই মানুষকে সুশিক্ষিত করে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববাজারে প্রচুর দেশ আছে যেখানে মানুষ নেই, কিন্তু কাজের জন্য মানুষের প্রয়োজন আছে। আমাদের দক্ষ মানুষ, নাগরিক গড়ে তুলতে হবে। এবং এই সব করতে হলে, পজিটিভ ইতিবাচক পরিবর্তন করতে হলে আপনাদেরকেও সেই ধরনের আচরণই করতে হবে। আপনারা যদি সেই পলাতক সরকারের মতো, বা আপনারা যদি বিএনপির মতো লুটপাটের কথা চিন্তা করেন বা লুটপাট করেন, শুধু নিজের ক্ষমতার লোভে ক্ষমতায় যেতে পারলে আবার সেই ধরনেরই আচরণ করেন, তাহলে কিন্তু এই যে রক্ত আপনাদেরকেও ছাড়বে না। হয়তো একটু সময় লাগবে, কিন্তু রক্ত কিন্তু কথা বলবেই। যেমন বলেছে 24-এ, যেমন বলেছিল 71-এ, যেমন বলেছিল 90-এ, আবারও কিন্তু বলবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চতুর্দিকে ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে। সেই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কিন্তু নিজেদেরকে সুসংহত এবং সংযত রাখতে হবে। নিজেদের মধ্যে আচরণের সংযত আচরণ করতে হবে, যে আচরণ মানুষকে অনুপ্রাণিত করে, মানুষকে বিশ্বাস করতে শেখায়। অর্থাৎ মানুষ আপনাদেরকে কেন বিশ্বাস করবে? এইসব আচরণ দেখেই কিন্তু বিশ্বাস করবে, না হলে কিন্তু মানুষ আপনাদের বিশ্বাস করবে না। এক কাপ চায়ের বন্ধুরা, আমরা সকলে মিলে আসুন দেশটাকে নতুনভাবে গড়ি, তরুণ প্রজন্মকে সাহায্য করি এবং সকলে দেশকে ভালোবাসি। দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে সেই কামনা করি। দেখা হবে আবার কোনো আরেক কাপ চায়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সে পর্যন্ত সুখে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।